ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পোলট্রি তথ্য ও সেবা পেজে। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আসুন আমরা জানি ব্রয়লারের যে বিভিন্ন জাত আছে, কোন জাতের কোন ধরনের অসুখের প্রবণতা বেশি, এ বিষয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই যে ব্রয়লারের কোন জাতগুলো বর্তমানে বাংলাদেশে প্রচলিত। যেমন রস 308, এরপর হচ্ছে ইন্ডিয়ান রিভার বা আইআর, এরপর হচ্ছে ইফিসিয়েন্সি প্লাস এবং কপ 500। তো চলুন শুরু করা যাক রস দিয়ে। এই রস ব্রিডটা যে রোগটার প্রবণতা রসে বেশি, সেটা ফার্স্ট হচ্ছে যে সাডেন ডেথ সিনড্রোম, হঠাৎ মৃত্যু, এবং সেকেন্ড যেটা প্রবণতা বেশি সেটা হচ্ছে যে অ্যাসাইটিসটা হতে পারে যে পেটে পানি জমা হতে পারে অথবা হাইড্রোপেরিকার্ডিয়াম ফর্মেও হতে পারে। এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে যে লেগ উইকনেস। রস বাচ্চাতে সাধারণত লেমনেসের প্রবণতাটা বেশি থাকে, যেহেতু এটা খুব দ্রুত গ্রোথ হয়, যে কারণে লেগের উপর প্রেশার পড়ে বা পায়ের উপর প্রেশার পড়ে বিভিন্ন ধরনের লেমনেস এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আসুন যে কিভাবে আমরা এই রস বাচ্চার যে রোগগুলো শুনলাম এগুলো আমরা কিভাবে প্রতিরোধ করব। যেহেতু এটাতে এসডিএস বা সাডেন ডেথ সিনড্রোম এবং অ্যাসাইটিস এবং লেগ এর প্রবণতা বেশি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই স্ট্রিক্টলি ফিডিং শিডিউলটা মেনটেন করতে হবে। অর্থাৎ যে বয়সে যতটুকু খাবার, ওই বয়সে অতটুকু খাবারই আমাদেরকে সরবরাহ করতে হবে, বিশেষ করে রস বাচ্চার ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে, যেহেতু এখানে অ্যাসাইটিসের প্রবলেম আছে, কাজেই এখানে ভেন্টিলেশনটা অবশ্যই ভালো করতে হবে এবং এখানে যাতে পর্যাপ্ত বায়ু চলাচল বা অক্সিজেনের সাপ্লাই থাকে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় যেটা রস বাচ্চা প্রতিপালনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে ডার্ক পিরিয়ড, রাতের বেলা একটা সময় অন্ধকার পিরিয়ড রাখতে হবে। সেটা হতে পারে 4 ঘন্টা, 5 ঘন্টা বা 6 ঘন্টা, তবে 4 ঘন্টার কম না বা 6 ঘন্টার বেশি না। অথবা আমরা ডিম লাইট দিয়েও রাখতে পারি, অথবা আমরা যেটা করতে পারি যে আমরা ডার্ক পিরিয়ড দিলে সবচেয়ে ভালো। আদারওয়াইজ আমরা যেটা করতে পারি যে লাইটের পরিমাণ কমে দিব। লাইটের পরিমাণ কমে দিলে যেটা হবে যে লাইটের ইন্টেন্সিটি কমে যাবে। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে রস বাচ্চা পালনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্টকিং ডেন্সিটি মেনটেন করতে হবে। আমি আমাদের আরেকটা ভিডিওতে বলছিলাম যে প্রতি স্কোয়ার ফিটে 1 কেজি 800 বেশি মুরগি করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমার সেই ভিডিওটা দেখলে আপনারা আইডিয়া নিতে পারবেন স্টকিং ডেন্সিটির ক্ষেত্রে। তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটা মেনটেন করতে হবে রস বাচ্চার ক্ষেত্রে। এরপর আসুন দ্বিতীয় যে ব্রিডটি আছে সেটি হচ্ছে আইআর বা ইন্ডিয়ান রিভার। এই আইআর বাচ্চার ক্ষেত্রে সাধারণত গার্ড চ্যালেঞ্জটা বেশি, অর্থাৎ খাদ্যনালীর যে সমস্যাগুলো, যেমন ডিসবায়োসিস, অর্থাৎ এখানে যে ইন্টেস্টাইনের যে উপকারী ব্যাকটেরিয়া থাকে এগুলোর পরিবেশ নষ্ট হয়ে যায়, এটাকে আমরা এবং পায়খানা খারাপ হয়ে যায়, এটাকে আমরা ডিসবায়োসিস বলছি। এবং সেকেন্ড যেটা এটার এই আইআরের যে সেকেন্ড যে ডিজিজটার প্রবণতা বেশি সেটা হচ্ছে যে ওয়েট ড্রপিং, অর্থাৎ পায়খানা পাতলা হয়ে যায় এবং সাধারণত আনডাইজেস্টেড ফিড বা হজম হয় না, এই ধরনের খাবার পায়খানার সাথে চলে আসে। আর তৃতীয় যে রোগটির প্রবণতা বেশি এই ব্রিডে সেটি হচ্ছে যে নেক্রোটিক এন্টারাইটিস। তো আমরা কয়টা ডিজিজ দেখলাম? প্রথম হচ্ছে যে ডিসবায়োসিস হওয়ার প্রবণতা বেশি আইআরে, দেন তারপরে ওয়েট ড্রপিং, এবং 3 নাম্বার হচ্ছে নেক্রোটিক এন্টারাইটিস। তাহলে যদি কেউ আমরা আইআর ব্রিডের বাচ্চা, ব্রয়লার বাচ্চা প্রতিপালন করি, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তার গার্ড হেলথ বা খাদ্যনালীর প্রতি যত্নবান হতে হবে। এবং এই গার্ড সাপোর্টিভ যেগুলো অ্যাডিটিভ আছে এগুলো কিন্তু আপনাকে হাতের কাছে রাখতে হবে যদি আপনি আইআর বাচ্চা প্রতিপালন করেন। সেক্ষেত্রে যেমন এনজাইম দিতে পারেন, প্রোবায়োটিক্স দিতে পারেন, এরপরে আপনার অ্যাসিডিফায়ার পানিতে দিতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে হাতের কাছে রাখতে হবে আইআর বাচ্চা পালতে হলে। আচ্ছা, এরপরের যে জাতটি সেটি হচ্ছে যে ইপি বাচ্চার ক্ষেত্রে যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে যে এদের বেলি ফ্যাট প্রবণতা সবচেয়ে বেশি, অর্থাৎ শরীরে চর্বি জমে যায়
এবং সেকেন্ড যে প্রবণতা সেটা হচ্ছে যে ফ্যাটি লিভারে ফ্যাট জমে অনেক সময় এই ফ্যাটি লিভারটা আইবিএইচ বা ইনক্লুশন বডি হেপাটাইটিসেও শিফট হতে পারে। এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে যে আনইভেন গ্রোথ, অর্থাৎ বাচ্চার ইউনিফর্মিটি ঠিক থাকে না, বাচ্চা খুব ছোট বড় হয় এই ইপি ব্রিডের। তো এই ইপি ব্রিডের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই এনার্জি ব্যালেন্স, প্রোটিন এনার্জি ব্যালেন্সড ফিড আমাদেরকে দিতে হবে। সামান্য মিচম্যাচ হইলেও কিন্তু এর শরীরে ফ্যাট জমে যেতে পারে। এবং ইপি বাচ্চার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটি করতে হবে সেটি হচ্ছে যেহেতু আনইভেন গ্রোথ হয়ে যায়, যে বাচ্চাটা ভালো খায় সেটা দ্রুত বাড়ে, এবং যদি কোনো বাচ্চাটা স্ট্রেসে পড়ে তাহলে সেটা একেবারে ছোট থেকে যায়। সুতরাং ইপি বাচ্চা পালনের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে পার্টিশনিং করতে হবে। পার্টিশনিং কি, যে একটা ঘরের মধ্যে ছোট ছোট পার্ট করে আমরা নির্দিষ্ট সংখ্যক মুরগি রাখবো এবং সেখানে নির্দিষ্ট সংখ্যক খাবারপত্র এবং পানির পাত্র রাখবো, যাতে সব মুরগি সমানভাবে খাবার পানি পায়, যাতে ছোট বড় না হয়। আচ্ছা, এটা একটাভাবে করা যেতে পারে। আরেকটাভাবে যেটা করা যেতে পারে যে 2 সপ্তাহ পরে মুরগি যদি কোনো কারণে ছোট বড় হয়ে যায়, তাহলে আমরা সবাই জানি যে বড় মুরগি এবং ছোট মুরগিগুলোকে আমরা আলাদা করে প্রতিপালন করে ইউনিফর্মিটি যতটা সম্ভব ইউনিফর্মিটি মেনটেন করার চেষ্টা করা উচিত। তো এটা হচ্ছে যে ইপি বাচ্চা পালনের ক্ষেত্রে যারা ইপি ব্রয়লার বাচ্চা পালন করবেন তাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে যে জাতটা সেটা হচ্ছে যে কপ 500। কপ 500 বাচ্চার ক্ষেত্রে অ্যাসাইটিসের প্রবণতা হচ্ছে ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে সাডেন ডেথ সিনড্রোম হওয়ার প্রবণতা সেকেন্ড, এবং তৃতীয় হচ্ছে যে ওয়েট ড্রপিং অর্থাৎ ইন্টেস্টাইনাল ইস্যু। তাহলে কি দেখলাম আমরা কপ 500-এ? প্রথম অ্যাসাইটিস, সেকেন্ড সাডেন ডেথ সিনড্রোম, অ্যান্ড তৃতীয় হচ্ছে ইন্টেস্টাইনাল বা খাদ্যনালীর সমস্যা। সুতরাং এই ক্ষেত্রেও আমরা রসের ব্যাপারে যেটা বলছি সেই রকম ম্যানেজমেন্ট কপ 500-এর ক্ষেত্রেও করতে হবে। সুতরাং আসুন আমরা কোন জাতের মুরগি পালছি এবং এই জাতের কোন ধরনের রোগের প্রবণতা বেশি এবং সেটার ক্ষেত্রে আপনি কী ধরনের ব্যবস্থা নেবেন, এটা অবশ্যই আপনার এলাকায় একজন দক্ষ ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হবেন, এবং তার তত্ত্বাবধানে থেকে আশা করি যে আপনারা যদি মুরগি প্রতিপালন করেন তাহলে দেখবেন যে আপনার খামার লাভবান হবে এবং খামারি হিসেবে আপনিও সফল হবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।